আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। বর্ষা মৌসুম শুরুর আগে এবার রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ২৫০০ মানুষ, মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজধানীতে মশার উপদ্রব বাড়লেও চোখে পড়ার মতো তৎপরতা নেই সিটি কর্পোরেশনের, এমন অভিযোগ নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে না পারলে শুধু ওষুধ ছিটিয়ে লাভ হবে না। সাদিয়া কানিজার রিপোর্ট, ছবি তুলেছেন নিহার নন্দী। ১.৫ মাসের শিশু সায়ান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি। শুরুতে স্বাভাবিক জ্বর মনে হলেও পরীক্ষার পর শনাক্ত হয় রক্তে মিশেছে ডেঙ্গুর ভাইরাস। চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হলেও চারদিকে ডেঙ্গুর ভয়াবহতা দেখে শঙ্কা কাটছে না পরিবারের। ডেঙ্গু ছিল আগে, সেটা ভালো হয়ে গেছে, ওখানে সেটার একটু ভাইরাস আছে, তারপরে চিকিৎসা চলতেছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ২৪০০ জন, মৃত্যু হয়েছে ১৮ জনের। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে গড়ে ৪০ থেকে ৫০ রোগী। সাম্প্রতিক বৃষ্টিতে বাসাবাড়ির ফুলের টব, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোসাসহ ফেলে দেয়া নানা সামগ্রীতে এডিসের লার্ভা জন্মানোয় ঝুঁকি আরও বেড়েছে। রাস্তার কাজের জন্য বেড়েছে ঝোপঝাড়, বন্ধ হয়েছে পানির স্বাভাবিক গতি, আবর্জনার স্তূপ জমে তৈরি হয়েছে মশার আবাসস্থল। হাতিঝিলে যে কাজ হচ্ছে, এই যে নোংরা জায়গা, এই জায়গার কারণে এই মশাটা বেশি। এখানে পচা পানিটায় মশাটা আর উৎপাদন বেশি হইতেছে। নিজেরা উদ্যোগ নিয়ে পরিষ্কার করা হয়েছে, আরো পরিষ্কার করবে, কিন্তু তারপরে মশা কমতেছে না। জমে থাকা পানিতে মশার এমন উপস্থিতি ভয়াবহতা জানান দিচ্ছে। রাজধানীর অনেক এলাকার মানুষের রাতের ঘুমও কেড়ে নিয়েছে মশা। মশা মারতে হাতে শরীরে পুরা সন্ধ্যার পরেই আপনি আর ১ ঘন্টা পরে আইলে মনে করেন এত মশা, আপনার আলগা হালাইব এত মশা, কিন্তু মেডিয়া দেয়, ওষুধ দেয়, কিন্তু কাজ হয় না। এত মশা যে মশারি টানাইলে তার ভিতরেও ঘুমানো যাচ্ছে না। এ অবস্থায় নগরীর ১০টি জনে মশক নিধনে নিয়মিত অভিযানের পাশাপাশি ১০টি বিশেষ অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন শুধু ফগিং করে এডিসের বিস্তার রোধ করা সম্ভব নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব যে ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রোটো ইন্ডেক্স বলি, সেই ব্রোটো ইন্ডেক্স ২০-এর কাছাকাছি আছে। এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফগিং কোনো রকম ভূমিকাই রাখে না। পৃথিবীর অনেক দেশেই আইন করে ফগিংকে বন্ধ করা হয়েছে। আমরা যে লার্ভাটা দেখছি, এই লার্ভার স্থলে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ভালো হবে এবং সুবিধা বয়ে আনবে। লার্ভা ধ্বংসের কাজে নাগরিকদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তিনি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন ৯ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি। বলেন কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময়ে বসেছে জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের 10 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকের শুরুতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
54 বছরের দেশ নিয়ে জাতির মধ্যে হতাশা আছে উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ গড়তে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে হলেও কাঙ্ক্ষিত সংস্কারের সমর্থন দেবে জামায়াতে ইসলামী। হাজারো জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও ঐক্যমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগ শুধু সরকারের নয়, এ চাওয়া দেশের সব নাগরিকদেরও। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। আমরা একটি এমন নির্বাচন চাই যেটিকে দেশে মানুষ নির্বাচন বলবে, সারা দুনিয়া নির্বাচন বলবে। আজকে ক্রাক্স অব দি ক্রাইসিস আমি যেটা মনে করি, 3টি টার্মের কোনো ধরনের নির্বাচন না হওয়া এবং নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় থাকতে পারে তাহলে নির্বাচন যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না, সেটি তো হইতেই পারত, এবং তাই হয়েছে। তার পরিণতি আজকে তারা, আমরা সমগ্র জাতি এটা ভোগ করছি। আমরা এটা রিপিটেশন চাই না। আমরা একটি সুস্থ, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামায়াত ইসলামী। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে একটি পরিবর্তনের বাংলাদেশ দেখার জন্য। তাই দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন ও অনিয়ম দুর্নীতি দূর করতে সংস্কার জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, ৭১ থেকে ২৪ পর্যন্ত যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অসামান্য, তবুও নারীরা অবহেলার শিকার। অন্তর্নিহিত শিক্ষকদের মধ্যে যারা শুরু থেকে এখন পরিবেশ আন্দোলন হচ্ছে মানুষের জীবন এবং জীবিকা। শিক্ষার্থীরা একটা চরম আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগটা কেন করেছে? তারা করেছে দেশটা যেভাবে চলছে সেভাবে চলাটাকে তারা উচিত মনে করছে না, তারা ন্যায় মনে করছে না, ন্যায্য মনে করছে না। সেই ব্যবস্থাটা ভেঙে দিয়ে নতুন একটা ব্যবস্থা তারা গড়তে চাচ্ছে। এই জন্যই তো এই আত্মত্যাগ। ফলে আপনাদের পরিবর্তন এনে দেওয়ার জন্য যে চরম আত্মবিসর্জন, সেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই, ওই আত্মবিসর্জনটাকেই ধারণ করে নিজেদের ক্যারিয়ার পাথের কথা ভাববেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিনিয়োগ পরিবেশে সৃষ্টির মাধ্যমে বাণিজ্য বাড়াতে আরও কার্যকর ভূমিকা নিতে সরকারকে পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান এ পরামর্শ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক বাজারকে কাজে লাগানোর আহ্বান জানান। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ পরামর্শ দেন। এতে ঢাকা কলেজ ও ইডেন কলেজের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। জুলাই পরবর্তী যে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা এসেছি এত স্যাক্রিফাইসের মধ্য দিয়ে, তাহলে এই স্যাক্রিফাইসের ফলে আমাদের যেসব নেতিবাচক দিকগুলোর কথা বিরোধী দল খুব যুক্তিসঙ্গতভাবেই বলেছেন, সেটার কোনো পরিবর্তন হয়েছে কিনা? প্রাতিষ্ঠানিক দুর্বলতা, করাপশন, আমাদের পোর্টে গেলে এত সময় লাগে, আমাদের অন্য দেশের ভিতর দিয়ে ট্রান্সশিপমেন্ট করতে হয়, কিন্তু আমাদের নিজেদের সক্ষমতা আমরা বাড়াইনি। বিদেশি বিনিয়োগ যদি আসতে হয় তাহলে প্রশিক্ষিত জনবল লাগবে, সেটা প্রশিক্ষিত শ্রমিক লাগবে এবং মিড লেভেল প্রফেশনালও লাগবে।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে হবে। বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার জন্য দেশের শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। সকালে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের কাউখালীর রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এ সময় আহত হন আরও একজন। নিহতদের মধ্যে ৩ জন হলেন চট্টগ্রামের তোরাব ও মাহমুদুর রহমান এবং রাঙ্গামাটির নূরনাহার। বাকি 2 জনের পরিচয় জানা যায়নি। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় আজিজ নামে এক বেকারি শ্রমিক নিহত হয়েছেন। সকালে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া গেল রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলিমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এদিক থেকে একটা সিএনজি আর ওদিক থেকে একটা পিকআপ আসতেছে। সিএনজি ওভারটেক করতে যাইয়েই এই দুর্ঘটনায় কবলিত হয়েছে। ওই জায়গাটা হচ্ছে যে চিপাই গেছে। এখন দুটো গাড়ি ওভারটেক করতে গেলে ওটা মাঝখানে চলে আসে। তো সেই ক্ষেত্রে যাইয়ে ওই দুর্ঘটনাটা বেশি ঘটছে। 12,000 করে যাওয়ার টাইমে সিএনজি রে পিকআপে মাইরা দিয়েছিল। এই গাড়ির চালকে দুর্ঘটনার জন্য দাঁড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি তাকে আইনের আওতায় আনতে পারবো এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা যে বাকি আনুষঙ্গিক আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে পারবো। টাঙ্গাইলের ঘাটাইলে 3 কোটি টাকার সড়কের কাজ অর্ধেক শেষ করে পালিয়ে গেছে ঠিকাদার। পেরিয়ে গেছে নির্ধারিত সময়সীমার 2.25 বছর। তবে কাজ শেষ না হলেও বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে কথা বলতে রাজি হননি এলজেড এর নির্বাহী প্রকৌশলী। কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2021-22 অর্থ বছরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা থেকে ঘাটাইল উপজেলার 5টি গাড়ি পর্যন্ত 5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পায় দুটো ঠিকাদারি প্রতিষ্ঠান। সময়সীমা ধরা হয় 2021 সালের আগস্টের 22 তারিখ থেকে 2022 সালের নভেম্বরের 28 তারিখ পর্যন্ত। কন্ট্রাক্টর সব মনে হয় পলাইছে না কি হইছে, আমরা কমুটাকার কাছে এই কন্ট্রাক্টরও নাই। 10 বছর ধরে এই সড়কে এইভাবে পড়ে রইছে। এই সড়কে কোনো উন্নয়ন করতেছে না, কোনো কাজ করতেছে না। এই সড়ক অতি তাড়াতাড়ি করতে হইব। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়লেও সড়কের কাজ শেষ হয় মাত্র অর্ধে। সরকার পতনের পর কাজ বন্ধ রেখে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে পালানোর আগে 80% কাজ দেখিয়ে বিল উঠিয়ে নেয় 2,28,00,000 টাকার। ব্যাঙ্গে ডলার দেয়া মানে এই করছে, পরে যে একটা করে ইট দিয়ে খোয়া দিয়ে কোনো ডইলা থইছে নাইবার নাই আন্দু লই গেছে সব। আইসা হেরা এই দেখা যায় ও দেখা যায়, ও মাপদা যায় ও মাপদা যায়, কোনো কাজই হয় না। এদিকে অর্ধ সমাপ্ত সড়কের কারণে ভোগান্তিতে দুটো উপজেলার 30টি গ্রামের কয়েক লাখ মানুষ। আমাদের রাস্তায় খোয়া বেশি, খোয়ার জন্য রাস্তাঘাটে দীর্ঘদিন ধরে রাস্তায় যাওয়াতে আসা করার সমস্যা আমাদের। বিশেষ করে দেখা যায় যারা রোগী আছে এবং প্রেগনেন্ট আছে তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রাস্তা। আমরা রাতে মানে ঘুমাইতে পারি না, ধুলাবালি নাকের ভিতরে আমার শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের অনেক ক্ষতিকর হইতেছে। যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি এলসিইডির নির্বাহী প্রকৌশলী। তবে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে যে রাস্তাটির কথা উল্লেখ করেছেন, আমরা সেই সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি। উনি বলেছেন যে অতি শীঘ্রই এই রাস্তার কাজ শুরু করবেন। অর্ধ সমাপ্ত সড়কটির কাজ দ্রুত শেষ হয়ে ভোগান্তি কমাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। 11 বছর পার হলেও এখনো বিচার পায়নি নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ভুক্তভোগী পরিবার। 8 বছর আগে মামলাটির রায় হলেও আসামি পক্ষের আপিলে তা আটকে গেছে। ন্যায় বিচার পেতে কত সময় অপেক্ষা করতে হবে প্রশ্ন নিহতদের স্বজনদের। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। র্যাবের কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়িত থাকায় তখন দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
2017 সালের 16 জানুয়ারি এই ঘটনায় জড়িত থাকার অপরাধে 26 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করে। গত 8 বছরেও তা নিষ্পত্তি হয়নি। বিচার শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। একটা ঝুঁক হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাইনি। আমরা প্রত্যেকে তাকিয়ে আছি কখন এই রায় হবে, কখন এই রায়টা কার্যকর হবে। বিচারটা যাতে তাড়াতাড়ি নিষ্পত্তি করে এবং রায়টা যাতে তাড়াতাড়ি কার্যকর সম্পূর্ণ করার ব্যবস্থাটা উনি করে দেয়। মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করছেন বাদীপক্ষের আইনজীবী। জেলা ও জজ কোর্টের পিপি জানিয়েছেন, এ মামলা নিষ্পত্তির বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনা সরকার আসামিদের দিয়ে আপিলেট ডিভিশনে রিভিশন দাখিল করে 17 সন থেকে আজকে পর্যন্ত সেই রিভিশনটা এখন পর্যন্ত শুনানির অপেক্ষায় আছে। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে এবং আমরাও যারা এই মামলাতে রাষ্ট্রপক্ষে কাজ করেছি, এই মামলার চূড়ান্ত রায় হবে, আমরা এটা আশাবাদ ব্যক্ত করছি। 7 খুনের মামলা দ্রুত নিষ্পত্তি করে দেশে আইনের শাসনের দৃষ্টান্ত স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।